নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী। আমি ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, খুব একটা রেলিভেন্ট টপিক। অনেক সময় আমরা শুনে থাকি, পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করেন যে ডক্টর ওই স্পাইন ফিক্সেশন জিনিসটা কি, স্পাইন ফিক্সেশন কখন করা হয়, জিনিসটা কি, কাদের করা হয়। এই সমস্ত প্রশ্ন আমরা বিশেষ করে আমরা যখন কোনো স্পাইনের পেশেন্ট দেখি তারা আমাদের করে থাকেন। তো আজকে আমি সেই স্পাইন ফিক্সেশন নিয়ে কিছু প্রশ্ন যেগুলো আমি পেয়ে থাকি তার উত্তর দিতে এসেছি। দেখুন, স্পাইন ফিক্সেশন মানে কি? কথাটার অর্থ হচ্ছে স্পাইন মানে আমরা স্পাইন নিয়ে কাজ করছি, আর ফিক্সেশন মানে আমরা সামহাউ জিনিসটাকে ফিক্স করছি। স্যার, আমাদের ফিক্স করার দরকার হচ্ছে কেন? তারপর কি স্পাইনের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি রয়েছে যেটাকে আমাদের ফিক্স করতে হবে? ব্যাপারটা হচ্ছে তাই। দেখা গেছে যে অনেক রোগী যাদের স্পাইনের প্রবলেম রয়েছে, তাদের বিশেষ করে যখন যারা বয়স্ক হন, ডিজেনারেটিভ স্পাইন আমরা বলি, তাদের একটা যে আমাদের ওয়েট ডিস্ট্রিবিউশন হয়। নর্মালি আমরা যখন দাঁড়িয়ে থাকি আমাদের একটা ওজনের ডিস্ট্রিবিউশন হয়, সেই ওজনটা স্পাইন দিয়ে আসে, এসে দুটো পা দিয়ে মাটিতে চলে যায়। এটা হচ্ছে নর্মাল ওয়েট ডিস্ট্রিবিউশন। বয়সের সাথে সাথে যখন হাড়ে ক্যালসিয়াম কমে যায় বা আমাদের পশ্চারের কোনো প্রবলেম হয়, আমাদের অ্যাবনর্মাল পশ্চারের কারণে দেখা গেছে যে স্পাইনে ওয়েট ডিস্ট্রিবিউশনটা একটু অ্যাবনর্মাল হয়ে যায়। এবং তখন যেটা অ্যাবনর্মাল হয় তার ফলে আমরা অনেক সময় দেখে থাকি যে স্পাইনের মধ্যে যে বোনি স্ট্রাকচার মানে হাড় যারা রয়েছে এবং তার চারিপাশে কিছু লিগামেন্টস যেমন রয়েছে বা জয়েন্টস রয়েছে, এদের একটা গ্রোথ দেখা যায়। এরা বড় হয়ে যায়, সাইজে আকারে বড় হয়ে যায়। কেন বড় হয়? মানে ওয়েটটাকে প্রপারলি ক্যারি করার জন্য। তাতে কম্প্রোমাইজ কি হয়? তাতে কম্প্রোমাইজ হয় স্পাইনের মধ্যে যে নার্ভাস টিস্যু বা নিউরাল স্ট্রাকচার হয়ে যাচ্ছে, মানে যে নার্ভগুলো স্পাইনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কম্প্রোমাইজ হয়, কারণ স্পেস তো লিমিটেড। তো এদের গ্রোথ হলে তাদের উপর একটা প্রেশার পড়ে। এটাকেই আমরা ডিজেনারেটিভ স্পাইনাল স্টেনোসিস বলি মেডিকেলের ভাষায়। এবং এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক অংশে ওই স্পাইনটার একটা স্টেবিলাইজেশনের দরকার হয়। মানে স্পাইনটাকে একটু আনস্টেবল থাকার জন্য তাকে আমরা স্টেবিলাইজ করি, তাকে আমরা স্পাইন ফিক্সেশন করি। এছাড়া দেখা গেছে অনেক পেশেন্ট যাদের হয়তো কোনো রোগের কারণে ওদের স্পাইনের আমরা বলি ভার্টিব্রাল বডি, যেটা আমাদের ওয়েট ক্যারি করে, সেই অংশটার একটা পার্ট ড্যামেজ হয়ে গেছে। সেটা টিবির কারণে হতে পারে, সেটা কোনো ক্যান্সারের জন্য হতে পারে, অনেক সময় সেটা ট্রমার ফলে হয়, পেশেন্ট পড়ে গেছে সেখান থেকে হয়, বা হয়তো বুড়ো বয়সে যাদের একটু এল্ডারলি হাড়ে ক্যালসিয়াম কমে গিয়ে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে আবার স্পাইনটা লোড নিতে পারে না। তো সেই পেশেন্টকে বসাতে গেলে বা দাঁড় করাতে গেলে আমাদের স্পাইনে স্ক্রু এবং রড দিয়ে ফিক্স করে সেখানে তার লোড শেয়ারিং করার জন্য এই কনস্ট্রাক্টটা তৈরি করতে হয়। এই ঘটনাটাকে আমরা স্পাইন ফিক্সেশন বলি, এবং এই কারণে আমরা ইউজুয়ালি স্পাইন ফিক্সেশন করে থাকি। ধরুন কারোর ক্ষেত্রে যদি আমরা স্পাইন ফিক্সেশন না করি, তাহলে কি কোনো আদার পসিবিলিটিস আছে? এটাও একটা খুব বড় প্রশ্ন। দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্পাইন ফিক্সেশন করতেই হয়, এছাড়া কোনো অন্য পসিবিলিটিস থাকে না। তার উদাহরণ হচ্ছে, যেমন ধরুন কারণ টিবি হয়েছে, টিবির হাড়টা কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে এবং স্পাইনাল কর্ডের উপর চাপ দিচ্ছে, বা ধরুন কারোর স্পাইনে ফ্র্যাকচার হয়েছে, সে আর সেই লোড নিতে পারছে না, এমনভাবে ফ্র্যাকচারটা হয়েছে যে আমরা তাকে ঠিক বসাতে গেলে বা দাঁড় করাতে গেলে আমাদের স্পাইনের স্টেবিলিটি দিতেই হবে। অনেক সময় দেখা যায় যে এই লোড শেয়ারিং এর অ্যাবনর্মাল ফলে দুটো হাড় আগে পিছিয়ে হয়ে থাকে, এটাকে আমরা আমাদের ভাষায় স্পন্ডাইলোলিসিস বলে থাকি। এই সমস্ত কারণে আমাদের স্পাইনের যখন ওয়েট লোড শেয়ারিং অ্যাবনর্মালিটি হয়, তখন আমাদের কিন্তু স্পাইন ফিক্সেশনটা করতে হয়। কিন্তু দেখা গেছে অনেক এরকম পেশেন্ট আছে যাদের হয়তো হাড় একটু ভেঙে গেছে, কিন্তু সেরকম ভাবে তার পিছনে যে নার্ভাস স্ট্রাকচার আছে, নিউরাল স্ট্রাকচার আছে, সেটার উপর কোনো ড্যামেজ পৌঁছায়নি। পেশেন্টের হাতে পায়ে কোনো কমজোরি নেই, তারা হাঁটতে পারছে যদিও ব্যথা আছে। বা দেখা গেছে যে কোনো পেশেন্ট, তার খুব এল্ডারলি পেশেন্ট, তার একটা ছোট ডিস্ক প্রোল্যাপস হয়েছে, এছাড়া কোনো একটা অসুবিধা নেই, তাদের লং স্ট্যান্ডিং সার্জারি সে নিতে পারবে না। বা অনেক সময় খুব ইয়াং পেশেন্ট, তার একটা ডিস্ক প্রোল্যাপস হয়ে একদিকে তার ব্যথা করছে, একটা পায়ের দিকে ব্যথা আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্পাইন ফিক্সেশন অনেক সময় দরকার হয় না। আমরা ছোট সার্জারি করে তার এই নার্ভ, যে নার্ভটার উপর গিয়ে ডিস্কটা বসে চাপ তৈরি করছে, সেই নার্ভটাকে আমরা ফ্রি করে দিতে পারি, এবং সেটা আমরা মাইক্রোস্কোপের থ্রুতে বা এন্ডোস্কোপের থ্রুতে কিন্তু এটা করতে পারি। তো স্পাইনের প্রবলেম হলেই যে স্পাইন ফিক্সেশন করতে হবে, এটা কিন্তু, এই ধারণা কিন্তু ঠিক না, এটা একটা ভুল ধারণা। অনেক পেশেন্টদের থাকে যখন এই স্পাইন ফিক্সেশন প্রসেসটা ছিল না, তখন কি তাদের স্পাইনের প্রবলেমের চিকিৎসা হতো না? তখন চিকিৎসা হতো। তখন দেখা যেত যে তাদের আমরা বেল্ট পরিয়ে আস্তে 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 আমরা যদি ইমোবিলাইজ করে দিতে পারি জায়গাটা, খুব বেশি যেন নাড়াচাড়া না হয়, তাহলে তার ব্যথাটা কম হয়। এবং দেখা গেছে যে আমরা যদি তাদের প্রপারলি
বেল্ট দিয়ে রাখি বা প্রপারলি আমরা যদি খুব বেশি লোড নিতে বারণ করি বা কেউ ঝুঁকে কাজ করা বা মাটিতে বসা, এই জাতীয় জিনিসগুলো যেগুলো স্পাইনের স্ট্রেসফুল, সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে চেষ্টা করি কিছুদিনের মধ্যে, দেখা যায় ন্যাচারাল প্রসেসে আস্তে আস্তে যেমন সমস্ত ফ্র্যাকচার হিল করে, তেমনি স্পাইনাল ফ্র্যাকচারও আস্তে আস্তে কিন্তু হিল করতে পারে। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা এই স্পাইন ফিক্সেশনের সাথে রিলেটেড, সেটা হচ্ছে এর কমপ্লিকেশন কি হতে পারে। মানে ধরুন আমরা কাউকে একটা স্পাইন ফিক্সেশন করলাম, তো করার আগে আমাকে এটা ভাবতে হবে যে এই ধরনের অপারেশনগুলোতে প্রবলেমস কি আসতে পারে। দেখুন, যে কোনো অপারেশনে এমন কোনো অপারেশন নেই যার কোনো কমপ্লিকেশন হতে পারে না। যে কোনো অপারেশনে কমপ্লিকেশন হয় এবং যত মেজর সার্জারি হয় তার কমপ্লিকেশন তত বেশি হয়, এটা দেখা গেছে। এবং এটা দেখা গেছে যে আমরা যে কোনো অপারেশনে যখন বাইরে থেকে কোনো ইমপ্লান্ট ইউজ করি, যেমন এক্ষেত্রে আমরা স্ক্রু রড ইউজ করি, এগুলো ফরেন বডি, তার নিজস্ব একটা আলাদা কমপ্লিকেশন কিন্তু হয়ে থাকে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন যেটা আমরা স্পাইন ফিক্সেশনের ক্ষেত্রে বলে থাকি, সেটা হলো ইমপ্লান্ট ফেলিয়ার। এই ইমপ্লান্ট ফেলিয়ার জিনিসটা কি? দেখুন, আলটিমেটলি আমরা যে স্পাইনে স্ক্রু বা রড যেগুলো লাগাচ্ছি, দেখা যাচ্ছে যে স্ক্রু বা রড কিন্তু আমরা স্পাইনের একটা হাড়ের মধ্যে লাগাচ্ছি। তো এই কত 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 ভালোভাবে ওই স্ক্রুটা হাড়ের মধ্যে বসে থাকবে, সেটা কিন্তু ডিপেন্ড করে ওই বোনটার হেলথ কেমন। মানে বোনটাতে কি খুব অস্টিওপোরোটিক, বোনটার মধ্যে কি ক্যালসিয়াম একদমই কম, তাহলে কিন্তু তার ওই স্ক্রুটা বেরিয়ে আসার চান্স থাকবে যখন একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হবে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো প্রপার পেশেন্ট সিলেকশন। মানে আমরা কোন পেশেন্টে কোন অপারেশন করবো সেটা যদি দেখা গেছে যত এই স্পাইন ফিক্সেশন ফেলিয়ার হয়, আমরা যদি তাদের সবাইকে একটা ক্যাটেগরাইজ করি এবং আমরা যদি দেখি, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম নাম্বার অফ ফেলিয়ার্স আর বিকজ অফ ইমপ্রপার পেশেন্ট সিলেকশন, ইমপ্রপার কনস্ট্রাক্ট, ইমপ্রপার প্লেসমেন্ট অফ স্ক্রুস অ্যান্ড রড, এবং যতটা আমাদের ফিক্সেশন করার দরকার ইদার আমরা তার থেকে কম করেছি বা তার থেকে বেশি করেছি। তো এই কারণে হয়। তো সেজন্য আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পেশেন্টের জন্য কিন্তু রুল এক নয়। প্রত্যেকটা পেশেন্টকে আমাকে ইন্ডিভিজুয়ালাইজড তার একটা ট্রিটমেন্ট প্ল্যান হবে। সেখানে কতগুলো আমরা স্পাইন ফিক্সেশন, প্রথম হচ্ছে স্পাইন ফিক্সেশন তা করবো কিনা, তার থেকেও ইম্পর্টেন্ট তাকে আমরা অপারেশন করবো কিনা, অপারেশন ছাড়াই কি তার ঠিক হওয়া সম্ভব। যদি সেটা হয়, দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল সলিউশন। যদি দেখা যায় না অপারেশন করতেই হবে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি আমরা কি স্পাইন ফিক্সেশন করবো না আমরা তাকে অন্যরকম ভাবে অপারেশন করতে পারি। যদি দেখা যায় যে তাকে আমরা স্পাইন ফিক্সেশন করতে হবে, সেক্ষেত্রে প্রপার পেশেন্ট তাকে তার জন্য কি স্পাইন ফিক্সেশনের জন্য কতটা স্ক্রু দরকার, কতগুলো স্ক্রু দরকার, প্রপারলি স্ক্রু প্লেসমেন্ট, তার জন্য অন্য কিছু করবার দরকার হলে সেটা করা, এবং এইভাবে এবং স্ক্রু প্লেসমেন্ট যেন ঠিক হয়, সেটা যেন পুরোপুরি হাড়ের মধ্যে থাকে, সো দ্যাট স্ক্রুটা হাড়ের মধ্যে বসে থাকে। এই ধরনের কতগুলো জিনিস আমরা যদি ফলো করি, তাহলে দেখা যাবে এই কমপ্লিকেশন কিন্তু আরো অনেক কমানো সম্ভব। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্পাইন ফিক্সেশনের সাথে রিলেটেড, কি আদৌ কি স্পাইন ফিক্সেশন পরে পেশেন্ট হাঁটাচলা করতে পারে, আদৌ কি সে চলাফেরা করতে পারে? এমন তো হবে না যেটা আমাদের পেশেন্টরা জিজ্ঞেস করে যে অপারেশনের পরে একদম শয্যাশায়ী হয়ে যাবে। দেখুন, আজকের দিনে আস্তে আস্তে যত যুগ এগোচ্ছে তত সার্জারিও অনেক রিফাইন্ড হয়েছে, আমাদের কাছে প্রপার ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, আমাদের কাছে ডিউরিং অপারেশন আমরা সিটি স্ক্যান করে দেখতে পারি, ডিউরিং অপারেশন আমরা এক্সরে এমনভাবে 3D ওরিয়েন্টেশনে করে দেখতে পারি যে আমরা পুরো স্ক্রু ট্র্যাজেক্টরি দেখতে পারি, আমরা মাইক্রোস্কোপের থ্রুতে অপারেশন করি তো নার্ভগুলোকে আমরা বড় বড় করে দেখতে পারি। তো এই সমস্ত অ্যাডভান্সমেন্টের কারণে দেখা গেছে যে এই অপারেশনগুলোর হ্যাজার্ড, যেটা আজ থেকে হয়তো 20 বছর আগে ছিল, তার থেকে অনেক কমে গেছে। এবং এই অপারেশনগুলোর পরে যেহেতু স্ট্রাকচারাল ড্যামেজ আমরা কম করে আস্তে আস্তে করতে শিখেছি, অভ্যস্ত হয়েছি, দেখা গেছে যে অপারেশনের পরে ডে 2 বা নেক্সট পোস্ট অফ ডে 1 থেকে আমরা কিন্তু পেশেন্টকে মোবিলাইজ করতে পারি, মানে আমরা হাঁটাচলা করাতে পারি। এবং দেখা গেছে যে অপারেশনের 3 থেকে 4 দিনের মধ্যে আমরা পেশেন্টকে ডিসচার্জ করতে পারি এবং পেশেন্ট কিন্তু বাড়িতে গিয়ে হাঁটাচলা করতে পারে। হ্যাঁ, অপারেশনের ব্যথা কিছুদিন থাকে, আস্তে আস্তে সেই ব্যথা থেকেও কিন্তু পেশেন্ট রিকভারি করতে পারে। অ্যান্ড হোয়াট ইজ দ্য আউটকাম? দেখা গেছে যে আমরা যদি প্রপার পেশেন্ট সিলেক্ট করতে পারি এবং প্রপার ট্রিটমেন্ট সিলেক্ট করতে পারি, আউটকাম ইজ এক্সেলেন্ট। নমস্কার।